আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডক্টর মোহাম্মদ ইয়াসিনের কাছে দীর্ঘ 10 বছর ভুল ট্রিটমেন্ট করার পর উনি যখন রেটিনা স্পেশালিস্ট ডক্টর জাহির আব্বাসের কাছে রেফার করেছিলেন তখনকার কিছু কঠিন ঘটনা এবং কিছু কঠিন মুহূর্ত। আমি তো জানতাম না আমার রেটিনার সমস্যা। ডক্টর মোহাম্মদ ইয়াসিন যখন আমাকে ডক্টর জাহির আব্বাসের কাছে রেফার করেছিলেন তখন আমার মা আমাকে ডক্টর জাহির আব্বাসের কাছে চেক আপের জন্য নিয়ে গিয়েছিল। ডক্টর জাহির আব্বাসের কাছে চেক আপ করার পর জানতে পারলাম আমার রেটিনার সমস্যা হয়েছে এবং সেই সমস্যার সমাধানের জন্য আমার একটি মাত্র উপায়, আমাকে প্রত্যেক মাসে মাসে লেন্স ইউজ করতে হবে। কিন্তু একটা লেন্স আমি একবারই ইউজ করতে পারবো মান্থলি, যেটা অনেকটাই ব্যয়বহুল ছিল। আর মাসে মাসে লেন্স ব্যবহার করাটা কষ্টজনকও ছিল আমার জন্য। আমি তখন ওনাকে জিজ্ঞেস করেছিলাম, স্যার আমার এটা ছাড়া কি আর কোনো ব্যবস্থা আছে? উনি বলেছিলেন, না এটাই একমাত্র উপায়। তো আমি চেষ্টা করে দেখলাম পারি কিনা, কিন্তু পারি নাই। আমার পারিবারিক অবস্থা অতটা ভালো ছিল না। আর আমি যখন ডক্টর জাহির আব্বাসকে দেখাতে গিয়েছিলাম তখন সালটা ছিল 2014, আর আমার রেটিনাটা ছিঁড়ে গিয়েছিল 2015। আমার হাতে মাত্র 8-9 মাস সময় ছিল। আমি তারপরেই আমার এরকম সমস্যা হয়ে গিয়েছিল। কিন্তু ডক্টর জাহির আব্বাস হয়তো জানতেন আমার রেটিনাটা বড়ই জটিল অবস্থায় আছে, পরে ছিঁড়ে যেতে পারেন, সেটাও উনি আমাকে বলেন নাই। আমি ভেবেছিলাম স্বাভাবিক কিছু, হয়তো চশমা দিয়েই চলে যাবে, তাই আর কোনো ব্যবস্থাও নিয়ে নাই। আর ব্যবস্থা নেওয়ার মতো ক্ষমতা আমার পরিবারের ছিল না। আমি একজন বায়োলজির স্টুডেন্ট, চোখের ব্যাপারে আমি জেনেছি, কিন্তু আমি কখনো ভাবতে পারিনি যে আমার সাথে এটা হবে। কারণ আমি এটা কখনো কল্পনাই করিনি যে রেটিনা ছিঁড়ে গেলে আমি আর কোনো দিন দেখতে পারবো না। এটা আমি পড়াতে পড়েছি, কিন্তু আমার নিজের পক্ষে অ্যাপ্লাই করা সম্ভব হয়ে ওঠেনি। তখন আমি পড়াশোনা এতটাই ব্যস্ত থাকতাম, আমার নিজের লাইফ নিয়ে এতটা ব্যস্ত ছিলাম না। ডক্টর জাহির আব্বাস বলতে পারতেন, কিন্তু উনি কেন বলেনি সেরকমভাবে আমি জানি না। হয়তো আমি এটাও আমার ভাগ্যের দোষ মেনে নিয়েছি। কিন্তু আমার রেটিনা ছিঁড়ে যাওয়ার পর আমি ডক্টর কৃষ্ণেন্দু নন্দীর কাছে দেখিয়েছিলাম এবং ওনার কাছে সার্জারি করেছিলাম। আর আমি তখন জানতাম না যে এটা আমার রেটিনার সমস্যা ছিল, তাই আমি লায়ন্স ক্লাবের পরামর্শ মতো ডক্টর কৃষ্ণেন্দু নন্দীকেই দেখিয়েছিলাম। আর আমার পরে যখন আরও সমস্যা আরও বেড়ে যায় তখন আমি অনেক রেটিনা স্পেশালিস্ট দেখিয়েছিলাম ভালো হওয়ার জন্য। পরে আমি ডক্টর জাহির আব্বাসকে আবার দেখাতে যাই 2018 সালে, কিন্তু তখন উনি আমার সাথে খুব একটা ব্যবহার করেননি, যেহেতু আমি অন্য ডক্টরের পেশেন্ট ছিলাম। আমার ফিসটা ব্যাক করে দিয়েছিলেন এবং আমার রিপোর্ট দেখে আমাকে ট্রিটমেন্ট না করে আমার রিপোর্ট দেখিয়ে আমাকে ফিরিয়ে দিয়েছিলেন, আমাকে হতাশ করে দিয়েছিলেন। উনিও বলেছিলেন যে আমাকে শঙ্কর নেত্রালয়ে দেখাতে ডক্টর প্রমোদ ভেন্ডে কাছে, কিন্তু বারবার শঙ্কর নেত্রালয়ে যাওয়া আমার পরিবারের পক্ষে সম্ভব ছিল না। ডক্টর জাহির আব্বাসের তখন উচিত ছিল আমাকে একবার চেক আপ করে দেখার, কিন্তু আমার কেসটা উনি হাতে নেননি। আমি সেদিন চেম্বার থেকে কাঁদতে কাঁদতে বাড়িয়েছিলাম, আর তারপরে আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। একজন ডক্টর হয়ে, একজন নামকরা ডক্টর হয়েও তিনি আমার সাথে এমন ব্যবহার করেছিলেন, সেটা ওনার ঠিক হয়নি। আমি অনেক আশা নিয়ে ওনার কাছে গিয়েছিলাম, জানতাম না তো আমার তখন কিছুই হবে না। আমি ভেবেছিলাম হয়তো কিছু হতে পারে, উনি একজন নামকরা ডক্টর, কিন্তু উনি আমাকে হতাশ করে দিয়েছিলেন। আমি সব জায়গা থেকেই শূন্য অবস্থায় এসেছি এবং শূন্য অবস্থাতেই আছি। জানি না কখনো ভালো হব কি না, সুস্থ হব কি না। আপনারা দোয়া করবেন যাতে আমি সুস্থ হতে পারি। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।